আনাদার ম্যাচ, আনাদার বিগ বিগ আপসেট। আমরা এই ওয়ার্ল্ড কাপে ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট মিডফিল্ডের কথা বলতেছিলাম, যে এই বিশ্বকাপে সবচেয়ে ভালো মিডফিল্ডার নিয়ে পর্তুগাল যাচ্ছে এই বিশ্বকাপে তাদের প্রথম বিশ্বকাপ জেতার মিশনে। এবং তাদের প্রথম ম্যাচটা হাতা কলমে ট্যাকটিক্যালি আপনার যে কোনো জায়গা থেকে বলেন না কেন, ডিআর কঙ্গো থেকে ওয়াজ ফার ফার এ হেড ওয়াজ পর্তুগাল ইন দিস ম্যাচ। পর্তুগাল এই ম্যাচ শুরু করার আগ পর্যন্ত তারা ফেভারিট টিম ছিল, এবং ম্যাচ শুরু করার পরেও তারা যে ফেভারিট টিম, তারা যে বেটার টিম ইন টার্মস অফ দ্য কোয়ালিটি, ইন টার্মস অফ দ্য প্লেইং স্ট্র্যাটেজি, এই সেটা কিন্তু পিছিয়ে বোঝা যাচ্ছিল। বাট আপনি যখন একটা টিমের কম্বিনেশনের কথা চিন্তা করবেন, এই টিমের ম্যাচের প্রত্যেকটা মোমেন্টে যখন গোলের অপরচুনিটি ক্রিয়েট হচ্ছিল, তখন মনে হচ্ছিল দ্য অল দ্য প্লেয়ার্স প্লেইং ফর দ্য ইন্ডিভিজুয়াল গ্লোরি। তারা যে প্রত্যেকটা একজন বড় বড় নাম, সেইটা তারা এই ওয়ার্ল্ড কাপ এই ম্যাচে প্রমাণ করে যাচ্ছিল। তারা হয়তো বা ডিএফ খুব বেশি লাইটলি নিয়ে ফেলছিল, এই কারণে তারা হয়তো বা চেষ্টা করছিল যে এই ম্যাচে তারা তাদের পার্সোনাল গ্লোরিটা গ্লোরিফাই করার জন্য। এই কারণে আমরা দেখছি অনেক অনেক চান্স যেখানে হয়তো বা আরো বেটার ফিনিশিং হইতে পারতো, আরো বেটার প্রবাবল এক্সজি আসতে পারতো, সেখানে অনেক অনেক চান্স মিস হয়েছে। পর্তুগাল যেই পরিমাণ চান্স মিস করছে, তারা যদি বেকার প্ল্যান করতো এবং বেকার সিনার্জি বিল্ড আপ করতে পারতো সেই জায়গায়, তাহলে হয়তো বা অনেক বেশি গোল তারা সেখান থেকে বাই করতে পারতো। কিন্তু পর্তুগাল এই ম্যাচে তাদের ফিনিশিং এবং তাদের ডিফেন্সের কারণে এই ম্যাচটা তাদের ড্র করতে হয়েছে। ডিয়ার কঙ্গো ফিজিক্যালি ওয়াজ ব্রুটাল, ফিজিক্যালি তারা প্রচন্ড ফিজিক্যাল ছিল। তারা এতটাই বেশি ফিজিক্যাল ছিল যে আপনার আমরা সবসময় দেখি যে আপনার আহ রাফায়েল লিয়াও ফিজিক্যালি খুব বেশি স্ট্রং হয়, সেই জায়গায় রাফায়েল লিয়াও পর্যন্ত আপনার সেই জায়গায় খুব বেশি ফায়ার উঠতে পারে নাই। সেখানে রাফায়েল লিয়াওকেও খালি খাইতে হয়েছে বলটাকে রিগেইন করার জন্য, পজিশন রিগেইন করার জন্য, কিন্তু সে পারে নাই। আপনার ডিয়াকঙ্গোর উইজা হোয়াট আ প্লেয়ার, সে পুরো পিচ দৌড়ায় বেড়াইছে, পুরো পিচ আপস অ্যান্ড ডাউন করছে। রাইট, যে সে রাইট হুক, মিড হুক, রাইট হুক, স্ট্রাইকার হুক, লেফট হুক, সে সব জায়গায় তার সে ছিল। যতক্ষণ একটা বল এই দলটা যে ডিফেন্সিভ ফুটবল খেলবে, সেটা সেটা জানা যাচ্ছিল যে এই দলটা গোল গোল না খাওয়ার সর্বপক্ষে চালা যাবে। যে গোলটা আপনার নার্ভস করেছে, সেটা ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট গোল। বাট এরপরে যখন এই ডিয়ার কঙ্গো গোলটা শোধ করতে পারছে, ডিয়ার কঙ্গো ফ্রম দ্য রাইট গো তারা ডিফেন্সিভ ফুটবল খেলা শুরু করছে। শুধুমাত্র একটা কিংবা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দুইটা প্লেয়ারকে তারা উপরে উঠানো ছাড়া বাকি সবগুলো প্লেয়ার, 7টা 8টা প্লেয়ার যারাই পিছে ছিল, তারা সবাই ডিফেন্সে নেমেছে এবং তারা তাদের লাইফটা দিয়ে ডিফেন্স করছে। এবং যখনই তারা, এবং পর্তুগালের মিডফিল্ড বলেন ডিফেন্সে বলেন, মিডফিল্ডও কিন্তু অনেকগুলো বল তারা মিস পাস ছিল, এবং মিস পাসের কারণে কিন্তু সেখানে অনেকগুলো ওপেন প্লে চান্স ক্রিয়েট হচ্ছিল। যদি ইয়াগনকে আরেকটু বেটার ওয়ার্ন করতে পারতো, একটু বেটার ম্যাচে আরো বেটার বল অন দা বল থাকতো, তাহলে হয়তো সেখান থেকে এই ডিয়াগনকের জন্য ম্যাচটা জেতাও সম্ভব ছিল। কারণ তারা অনেকগুলো চান্স সেখানে ক্রিয়েট করে তারা কিন্তু আপনার কাউন্টারে তাদের আপনার পর্তুগালের ডিফেন্স কিন্তু ভেঙে ফেলছিল, অলমোস্ট পর্তুগালের ডিফেন্সটা ভেঙে ফেলছিল। সেই জায়গায় তারা জাস্ট আরেকটু ক্লিনিক্যাল হইলে, আরেকটু বেটার ফুটবলটা খেলতে পারলে এখান থেকে ডিয়ার কঙ্গোর ম্যাচ তারা জেতাটা অস্বাভাবিক কিছু ছিল না। এবং এই ম্যাচের যেই সেন্টার ব্যাক, এই সেন্টার ব্যাক ওয়াজ ওফুল ফর পর্তুগাল। আজকে আপনি যখন লুইস ব্রাহিম ডিয়াজ খেলবে না, তখন জানেন এরপরে যে আপনাকে ব্রাহিম ডিয়াজের ওই শূন্যস্থানটা পূরণ করতে হবে, সেই শূন্যস্থানটাকে আপনি কোনোভাবেই পূরণ করতে পারেন নাই। এই দলের এই পর্তুগালের আপনার ফিনিশিং আপনাকে এই দলটাকে বুঝাইছে, এবং এই দলের ডিফেন্স এই দলকে বুঝাইছে। ডিয়ার কঙ্গো যদি আপনাকে এই ওপেন প্লেতে ব্রেক করে ফেলতে পারে, আপনি যখন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ আপনি যখন সামনে যদি প্রবেশ করতে পারেন, এবং হয়তো প্রবেশ করবেন, হয়তো বা এটা একটা আপসেট হিসেবে ধরে নেবেন হয়তো বা। বাট আপনি যদি যখন আপনি হায়ার অফ দ্য টুর্নামেন্ট যখন যাবেন, তখন আরো কোয়ালিটিফুল টিম যখন আপনার এগেনস্টে পড়বে, তখন আপনি এই ডিফেন্স নিয়ে বা এরকম ফিনিশিং নিয়ে আপনি কিন্তু যেতে পারবেন না। দেখেন এই দলের যে আপনার কম্বিনেশনটা নাই, এই দলের মধ্যে যে আপনার একটা বন্ডিং থাকা দরকার। আপনি যখন একটা টুর্নামেন্টে আসবেন এবং সেই টুর্নামেন্ট যখন আরো ভালো করার চেষ্টা করবেন, তখন আপনার আপনার দলের মধ্যে খুব বেশি যেটা দরকার সেটা হচ্ছে বন্ডিং। বন্ডিং যে নাই, সেটা একটা সময় এমনও বোঝা গেছে যে ব্রুনো ফার্নান্দেস এক সময় তো রোনালদোর উপরে খুব খুব বেশি তিক্ত বিরক্ত ছিল। আর এখন যখন রোনালদোর বিষয়ে আসছি, তখন রোনালদোর বিষয়ে না বললেই বা, রোনালদো এই ম্যাচে একবারে না থাকার মতো ছিল। হি ওয়াজ আ স্ট্যান্ডিং চাচু অন দা অন দ্য বক্স। সে এই পুরো ম্যাচে যতবার সে ডিবক্সের ভিতরে গেছে,
যতবার তার কাছে বল আসছে সে ততবার বটল করছে। রোনালদো যে পরিমাণ চান্স এই ম্যাচে মিস করছে, এটা তাকে হয়তো বা অনেক বেশি বেশি প্রেশার দিবে। হয়তো বা এই ম্যাচ শুরুর আগে আপনার লিওনেল মেসি যখন হ্যাট্রিক করছে, কিংবা এমবাপ্পে যখন ব্রেজ মারছে এবং হালান্ড যখন ব্রেজ মারে, তখন হয়তো বা কোথাও না কোথাও হয়তো বা রোনালদোর উপরে সেই প্রেশারটা এসে পড়ছে যে তাকেও ডেলিভার করতে হবে, তাকেও বিগ ম্যাচে বিগ ডেলিভার করতে হবে এবং তাকে এই দলটাকে নিয়ে পার হতে হবে। হয়তোবা এইসব জিনিসগুলো অল অল থ্রু হিজ মাইন্ড। হয়তোবা না, আমি ভুল হইতে পারি, আই মাইট বি রং, বাট আমার মনে হয় তার মাথায় এগুলো ঘুরতেছিল বলেই হয়তোবা সে আজকে ম্যাচে নো অ্যান্ড নেয়ার। তো আপনার যদি থ্রু আউট দা স্টেজ আপনি যদি ভালো করতে হয়, আপনার যদি ভিশন থাকে যে আপনি ওয়ার্ল্ড কাপ জিতবেন বা ওয়ার্ল্ড কাপ আপনি ভালো করবেন, তাহলে আপনাকে আরো বেটার ফুটবল খেলতে হবে। দেখেন, একটা টিমের যে ভালো খুব বিশ্বের সেরা মিডফিল্ড নিয়ে যে আপনি একটা ম্যাচ জিততে পারবেন না, এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে পর্তুগালের এই ম্যাচটা। একটা ম্যাচ জেতার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার টিমের মধ্যে সিনার্জি, টিমের মধ্যে হেলদি রিলেশনশিপ। যেই জিনিসটা অনেকেই আমরা আর্জেন্টিনাকে দেখি নাকি বলি যে আর্জেন্টিনা গত বিশ্বকাপে যে দলটা নিয়ে আসছে সেই একই দলটা নিয়ে এই বিশ্বকাপে আসছে। 34-35 বছর বয়সী প্লেয়াররা এখানে এই দলে খেলতেছে, কিন্তু অনেক বেশি করে আমরা যে জিনিসটা ভুলে যাই, একটা ওয়ার্ল্ড কাপ জিততে বা একটা বড় টুর্নামেন্ট জিততে আপনার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার টিমের মধ্যে সেই ওয়েল এনভায়রনমেন্টটা। আপনার একটা লিডার থাকে, সেই লিডারকে আপনি লিডার হিসেবে মেনে সেই লিডারের জন্য খেলা, এবং প্রত্যেকটা টিম যারা ভালো করে দেখবেন প্রত্যেকটা টিমের সেই কম্বিনেশনটা ভালো থাকে, তাদের মধ্যে সিনার্জিটা খুব বেশি ভালো থাকে। আপনি প্রত্যেকটা বিশ্বকাপ খুলে দেখেন, সেখানে আপনি দলের মধ্যে সিনার্জিটা সবচেয়ে বেশি প্রভাব ফেলতে দেখবেন। আপনি আর্জেন্টিনার কথা বলেন, আপনি এর আগে ফ্রান্সের কথা বলেন, আপনি এর আগে জার্মানির কথা বলেন, আপনি যখনই দেখবেন যে একটা বিশ্বকাপ, এবং তখনই দেখবেন যে ওই দলটার মধ্যে সিনার্জি, ওই দলের মধ্যে প্রত্যেকটা প্লেয়ার দলের জন্য খেলে এবং সেই ব্যাচের জন্য খেলে, তাদের একটা লিডার থাকে, সেই লিডারের জন্য খেলে। তো এই দলটার মধ্যে আমার মনে হয় এই জিনিসটা মিসিং আছে। এই দলটার মধ্যে প্রত্যেকটা প্লেয়ার যেহেতু ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড বেস্ট ফুটবলার, তখন এই দলটার মধ্যে প্রত্যেকটা প্লেয়ার চিন্তা করে তাদের ইন্ডিভিজুয়াল যে ব্রিলিয়েন্সটা সেটা শো করার জন্য। কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দিয়ে আপনি এইরকম স্টেজে আপনি ম্যাচ জিততে পারবেন না। এই দলটার মধ্যে আমার মনে হয় আরো বেশি সিনার্জি বিল্ড আপ করতে হবে, এবং যদি তারা বিশ্বকাপের মতো স্টেজে আরো ভালো কিছু করতে চায়, তাহলে আমার মনে হয় এই দলটাকে আরো বেশি পড়াশোনা করার দরকার আছে। ভালো বিশ্বের সবচেয়ে সেরা মিডফিল্ড নিয়ে কোনো কাজ হবে না, বিশ্বের সবচেয়ে সেরা স্ট্রাইকার ফরওয়ার্ড নিয়ে কোনো কাজ হবে না। আপনার দলে যদি ক্রিস্টিয়ানো রোনালদো থাকে, যা যে হয়তোবা অন দ্য ভার্জ অফ স্কোরিং থাউজেন্ডস গোল, তো তার থাকাতেও কোনো লাভ হবে না যদি কিনা আপনি তাদেরকে ফ্যাসিলিটেট করতে না পারেন, তাদের মধ্যে যদি আপনি কম্বিনেশনটা ভালো মতো বিল্ড আপ করতে না পারেন, তাদের মধ্যে যদি ভার্সিত্ব বোধটা সেট আপ করতে না পারেন, তাহলে আপনি এই দলটাকে নিয়ে খুব বেশি ফোকাস করতে আমি পার্সোনালি দেখতেছি না। কারণ এই ম্যাচ দেখার পরে আমার মনে হয় যে আমরা যে হাই হপটা করতেছিলাম যে পর্তুগালকে নিয়ে, পর্তুগাল অথবা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং কি ফাইনালের কন্টেন্ডার, কারণ যেই মিডফিল্ড নিয়ে তারা বারবার একটা কথাই বলতে হচ্ছে যে যেই মিডফিল্ড দিয়ে তারা খেলতে যাচ্ছে, এই মিডফিল্ডে আপনি চিন্তা করেন আপনি কাকে খেলাবেন, কাকে দেখে কাকে খেলাবেন। আপনি আপনার কাছে জাও নেভেস, ভিতিনিয়া, আপনার কাছে ব্রুনো ফার্নান্দেজ, আপনার কাছে বার্নার্ডো সিলভা, আপনি এমন একটা স্ট্যাক মিডফিল্ড নিয়ে আপনি যখন ওয়ার্ল্ড কাপে খেলতে যান, তখন আপনাকে কন্টেন্ডার হিসেবে ধরে, এবং আপনি যখন কন্টেন্ডার তখন আপনাকে এই বেটার ফুটবলটা খেলতে হইলো, কিন্তু আপনি সেটা খেলতে পারেন নাই। আপনি এই ম্যাচে আপনার দুই উইং থেকে সাপোর্টটা পান নাই। আপনি যখন উইং থেকে সাপোর্টটা পান নাই, তখন আপনি রাফায়েল লিয়াওকে সাবস্টিটিউট করছেন, এবং সাবস্টিটিউট তাকে জয়েনিং করছেন, তাও কোনো লাভ হয় নাই। কিন্তু কনসেসাও সাবস্টিটিউশনটা পর্তুগালকে আরেকটু বেশি গেমে ইনভলভ করছে বলে আমার মনে হচ্ছে। সে আরো বেশি থ্রেটনিং ছিল। যতগুলো বল সেকেন্ড হাফে আপনার পর্তুগাল অপোনেন্টের বক্সে দিতে পারছে, সেটা কনসেসাওর ওই রাইট উইংটা দিয়ে অনেক বেশি অপারেট করা গেছে। তো এই দলের আরো বেশি আরো আরো বেটার ফুটবল খেলতে হবে, না হলে এই দলটা খুব বেশি যাবে না বলে আমার মনে হয়। কারণ হ্যাঁ, অনেকেই বলতে পারেন ফার্স্ট ম্যাচে তো স্পেনের মতো দল তো বটল করছে, স্পেনে তো ড্র করছে, কিন্তু স্পেনের খেলার মধ্যে বেশি জিনিস দেখা যাচ্ছিল যে স্পেন আনলাকি ছিল। স্পেন একটা গোলকিপারের কাছে, বেজিনহার কাছে কিন্তু আটকে গেছে, কিন্তু এই ম্যাচে তো এই বিরতি জিনিসটা ছিল না যে একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার পর্তুগালের মতো দলকে আটকায় দিছে। এই দলটা তাদের নিজেদের দোষে হারছে, তাদের নিজেদের যে ভুলগুলো তার কারণে হারছে। এই দলটা অপোনেন্টের ফিজিক্যাল ইন্টেন্সিটি হেরে গেছে। এই দলটা অপোনেন্টের যেই কাউন্টার প্রেসিং সেই জায়গায় হেরে গেছে। দেখেন, আমার মনে হয় পর্তুগালকে যদি বেটার কিছু করতে হয়, তাহলে রোনালদোকে
যদি রোনাল্ডোকে যদি এই দলটা লিডার মনে করে তাকে তাকে লিডার মনে করে খেলতে হবে এবং তাকে ফ্যাসিলিটেট করে খেলতে হবে। আপনি দেখেন লিওনেল মেসিকে এই দল আজকে সকালে তো লিওনেল মেসি যখন খেলতে ফিরলেন তখন দেখবেন যে প্রত্যেকটা প্লেয়ার লিওনেল মেসিকে ফ্যাসিলিটেট করে খেলার চেষ্টা করছে এবং তার পদ্ধতিতে লিওনেল মেসিও ওই স্পেস গুলো তৈরি করতেছিল যেখানে তার অন্যান্য প্লেয়াররা সামনে সামনে যাবে এবং সেখান থেকে বলগুলোকে তাগুলো করার চেষ্টা করবে। তো এইসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং এইসব বিষয়গুলো খেয়াল রেখেই পর্তুগালকে বল সাজাতে হবে এবং ভালো ফুটবলটা খেলতে হবে। বাট একবারে ম্যাচ শেষেই ভিডিওটা বানাচ্ছি, একবারে রিয়াকশন। জানি না ভিডিওটা কেমন হয়েছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।